সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজ আমি শুরু করছি রিয়েল অ্যানালাইসিস এর কোর্স অনার্স থার্ড ইয়ারের জন্য। ধারাবাহিকভাবে বিভিন্ন লেকচার গুলো আমি নিয়ে আসবো। আশা করি তোমরা সঙ্গে থাকবে। আমার ইউটিউব চ্যানেল বক্সী স্যার, এখান থেকে বাকি লেকচার গুলো দেখতে পারবে। সুতরাং চলো শুরু করা যাক আজকের ক্লাস। যেমনটি আগেই বলছিলাম যে আজকে আমরা শুরু করছি রিয়েল অ্যানালাইসিস এর কোর্স। এর আগেও আমি বলেছি যে বাংলা ভাষায় গণিত চর্চা এই স্লোগানকে সামনে রেখে আমরা কয়েকজন শিক্ষক, আমার স্যার সহ শুরু করেছি আমাদের এই কার্যক্রম। তারই অংশ হিসেবে আমাদের রিয়েল অ্যানালাইসিস বা বাস্তব বিশ্লেষণ বইটি আমরা ব্যবহার করব এই লেকচারের জন্য। বাস্তব বিশ্লেষণ বা রিয়েল অ্যানালাইসিস, এখানে হাফিজুর রহমান, নিহার রঞ্জন বক্সী, আমিনুর রহমান বা অন্যান্য স্যারদের সমন্বয়ে আমাদের এই কার্যক্রম চলছে। তিতাস প্রকাশনী এবং তুহিন প্রকাশনী এদের যৌথ উদ্যোগে, আসলে একই কোম্পানির, ভিন্ন নাম। আশা করি তোমরা সাথে থাকবে। এটা যদি আমরা সিলেবাসের দিকে তাকাই তাহলে দেখবো রিয়েল নাম্বার এজ কমপ্লিট অর্ডার ফিল্ডস, topology of real line, real sequence, infinite series of real numbers, real continuous functions, differentiability of real functions, integration of real functions, এরকম বিভিন্ন অংশ আছে। আছে রিমান স্পিরিটস, ইন্টিগ্রাল, সিকোয়েন্স অফ সিরিজ অফ রিয়েল নাম্বার, ইউক্লিডিয়ান, এন স্পেস, এই সমস্ত জিনিসগুলো আছে। আজকে আমরা প্রথম অধ্যায় শুরু করব সম্পূর্ণ ক্রম বা কমপ্লিট অর্ডার ফিল্ড। এটা বাস্তব সংখ্যা যেটি সম্পূর্ণ ক্রম বা অর্ডার একটা সুনির্দিষ্ট রীতি মেনে চলে, সেটা আমরা দেখব। তো ভূমিকাগুলো তোমরা পড়ে নিবে। বিভিন্ন জনের যে অবদান আছে রিয়েল অ্যানালাইসিসে, রিচার্ড ডেডিকাইন্ড, জর্জ ক্যান্টর, অথবা পিথাগোরাস, আর্কিমিডিস, সাইমন স্টিভেন, এদের আছে। এখন বাস্তব যে সংখ্যা আছে বা সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আমরা দেখি, এই বাস্তব সংখ্যার ভিতর বিভিন্ন আবার ভাগ আছে। তাহলে বাস্তব সংখ্যার যে বিভিন্ন ভাগগুলো আছে সেগুলো আমরা জানি, তারপরেও একটু সংক্ষেপে দুই একটা সম্পর্কে আরেকটু বলে নিতে চাচ্ছি। যে যেমন এখানে যেমনটি আছে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, আর দিয়ে প্রকাশ করা হয় সেট অফ রিয়েল নাম্বার। আমরা জানি বাস্তব সংখ্যা রেখাটি এরকম, একটি ধারণা 0, এদিকে 1, এদিকে 2, এদিকে বাড়তে থাকে এবং এদিকে কমতে থাকে, -1, -2, -3। এখন এরপরে যেটা এখানে আছে আর প্লাস, তার মানে ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা মানে 0 এর চেয়ে বড়। ধনাত্মক বাস্তব সংখ্যার সেট মানে সেগুলো 0 এর চেয়ে বড়। আর মাইনাস যেটি বলছে সেটি হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যার সেট, তাহলে লেস দ্যান 0। এরপরে বলছে কিউ, এগুলো হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট মানে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় যাদের, যেমন 3/5, এটি মূলদ সংখ্যার সেট। 1/3 বা 0.3 পৌনঃপুনিক, এটি মূলদ সংখ্যা। কিন্তু √2 বা √2/5 এটি অমূলদ সংখ্যা, এটি অমূলদ সংখ্যা সেট। বিভিন্ন লগারিদমের মান, এগুলো অ্যাকুরেট বের করা যায় না, দশমিকের পরে যদি দশমিক আকারে আমরা প্রকাশ করি এগুলো। এখন এই যে তাহলে আমার রিয়েল নাম্বারের ভিতর মূলদ আছে এবং অমূলদ আছে। এই যে মূলদ এবং অমূলদ আছে, এই মূলদ সংখ্যার ভিতর আবার দুই রকম
থাকতে পারে, এটা পূর্ণ সংখ্যা থাকতে পারে, আবার ভগ্নাংশ থাকতে পারে। পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলো জেড দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো আই বা ইন্টিজার দিয়ে প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা। এরও আবার ধনাত্মক হয়, ঋণাত্মক হয়। এই পূর্ণ সংখ্যার ভিতর যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাকে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা, গণনাকারী সংখ্যা, বিভিন্ন নাম হয়। স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, গণনাকারী সংখ্যা, এরকম নামে এদেরকে চেনানো হয়। সুতরাং এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর বেশি আমরা কথা বলবো না। রিয়েল অ্যানালাইসিস স্বাভাবিকভাবে আমাদের ধারণাগতভাবে যে একটু বোঝার জন্য কখনো কখনো একটু কষ্টকর মনে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটি করব, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করব এবং সবসময় একটা উদাহরণ ভেবে নিব যেটি কেমন, উদাহরণটি কেমন হবে, তাহলে আমাদের এটি মনে রাখতে সুবিধা হবে। তোমরা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাহলে এই সমস্যাটি থাকবে না বলেই আমি বিশ্বাস করি। তো চলো এরপরে কি আছে, বাউন্ডেডনেস, সীমা আছে কিনা, এটা এটা হচ্ছে বাউন্ডেড। কোনো কিছুর সীমা আছে কি নেই। যেমন আমি যদি বলি যে তুমি একটা সব থেকে বড় সংখ্যাটি বলো, সব থেকে বড় সংখ্যাটি বলো, এই কথাটির কোনো অর্থ হয় না। কারণ যে একটি সংখ্যা বলবে তার সাথে 1 2 যোগ করলে, কখনো ভগ্নাংশ যোগ করলে আরেকটি বড় সংখ্যা পাওয়া যাবে। সুতরাং আমি যে বললাম সব থেকে বড় সংখ্যাটি বলো, এটার আসলে সীমা নেই। অথবা যদি বলি সব থেকে ছোট সংখ্যাটি বলো, তাহলে এটার সীমা নেই। সুতরাং আমাদের যেমন রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এর যদি সব থেকে বড় কোনটি এটি বলা সম্ভব নয়, তাহলে এটির বড় দিকে সীমা নেই। আবার যদি বলি সব থেকে ছোট কোনটি, এটিও বলা সম্ভব নয়, কারণ তুমি একটি সংখ্যা বলবে তার থেকে কিছু বিয়োগ করলে আরেকটি সংখ্যা পাওয়া যাবে, সুতরাং এরও সীমা নেই। কিন্তু আমাদের যে সেট অফ রিয়েল নাম্বার আর যেটি বলছি, এর যদি আমি একটা সাবসেট নিই এস, মনে করলাম এই ছবিতে যদি দেখি যে এই অংশ থেকে আমি একটা অংশ নিলাম, এই ভিতর যে সংখ্যাগুলো আছে আমি ধরে নিলাম এটি 3 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তাহলে আমি যদি এরকম লিখি যে s ইকুয়াল 3 4 5 6, এরকম করতে করতে 20, এটি আমার s। তাহলে আমি বলতে পারি যে এই সেটের ভিতর সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে, আমি মনে করলাম যে সব থেকে বড় সংখ্যাটি 20 না বলে এটাকে বললাম ইউ। তাহলে এই যে 20 সব থেকে বড় সংখ্যাটি বলতে পারছি, এই সংখ্যাগুলোকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স এর মানগুলো সেটি হবে ইউ এর সমান বা ছোট। মানে এক্স অর্থ 3, এক্স অর্থ 4 হতে পারে, এক্স অর্থ 5 হতে পারে, এক্স অর্থ 6 হতে পারে, এক্স এর অর্থ 20 হতে পারে। এক্স এর অর্থ যখন 20 হবে মানে ইউ এর সমান হবে, তখন এক্স ইকুয়াল ইউ। আর বাকিগুলোর জন্য এক্স ইজ লেস দ্যান ইউ, সুতরাং লেস দ্যান ইকুয়াল দুটো একসঙ্গে দিলাম। এই সেটের ক্ষেত্রে এটা ঊর্ধ্বসীমা হচ্ছে 20। তাহলে ঊর্ধ্বসীমা যদি 20 হয় তাহলে ঊর্ধ্বে সীমিত সেট, ঊর্ধ্বে সীমিত সেট। আবার অনেক সময় এরকম না হয়ে এরকমও হতে পারে যে এস ইকুয়াল, আমি যদি 3, এর মানে হলো এই এস এর যে সেটটি আছে এই সেটটিতে সর্বনিম্ন সংখ্যা যেটা সেটা 3 এর চেয়ে বড়, সামান্য বড়, 3.0000001 বা এরকম টাইপের। সুতরাং আর এখানকার সব থেকে বড় সংখ্যাটি হবে 19.9999, তুমি দিতে থাকো 20, অর্থাৎ 3 এবং 20 এই সেটের সদস্য না। কিন্তু 3 এবং 20, ভালো করে খেয়াল করো, 3 এবং 20 এই সেটের সদস্য না, বাট এই সেটের সদস্যরা 3 এর থেকে সামান্য বড়। কত বড় তুমি যা বলবা,
আরেকজন আরেকটা বলবে, আরেকজন আরেকটা বলবে। কিন্তু এটা বলতে পারি এই সেটের কোনো সদস্যই 3-এর নিচে যাবে না। 3-এর কাছাকাছি আসবে, বাট 3-এর নিচে যাবে না। তাহলে এর নিম্ন সীমা, লোয়ার বাউন্ড, এটা হচ্ছে 3। ঠিক একইভাবে এর সব থেকে বড় সংখ্যাটি 20-কে ক্রস করবে না, 20-এর আগে থেকে যাবে। তুমি যে সংখ্যাই বলো না, সেটা 20-এর আগে থেকে যাবে। সুতরাং এর আপার বাউন্ড, এটা হচ্ছে, এই কথাটি গুরুত্বপূর্ণ। এই জায়গাটি ভালো করে খেয়াল করো, আমাদের প্রথম অধ্যায়ে খুবই গুরুত্ব আছে যে এই লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। আবার বলি, এখানে সর্বনিম্ন সংখ্যা 3, 3 কিন্তু এস এর সদস্য। সর্বোচ্চ সংখ্যা 20, 20 কিন্তু এস এর সদস্য। বাট এখানে এসে 3 এস এর সদস্য না, তারপরেও 3 এস এর সদস্য না, তারপরেও সদস্যরা 3-এর কাছাকাছি আসতে পারে। তার মানে 3 হচ্ছে বাউন্ডারি। এটা মনে করো যে একটা জমির বাউন্ডারি 3, তোমার একটা জমি আছে এস, বাউন্ডারি 3, তার হচ্ছে বাউন্ডারি একদিকে 3, একদিকে 20। এই 3 হচ্ছে তোমার অংশ, তোমার জমি। 3 তোমার জমি, সীমানা পিলার 3 একটা পিলার, 20 একটা পিলার। এই 3 এবং 20 তোমার জমির মধ্যে অবস্থিত। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি এটা S1 বলি, S1 এর ক্ষেত্রে 3 একটা পিলার, 20 একটা পিলার, বাট এই 3 এবং 20 কিন্তু অন্যের ভিতরে, পিলার দুইটা অন্যের ভিতরে। তার মানে তুমি পিলারের কাছ পর্যন্ত যেতে পারো, কত কাছে যেতে পারো, যত কাছেই যাও, কিন্তু পিলার তোমার না। সীমানার পিলারটি তোমার নয়, এটি খেয়াল রাখো। এখানে সীমানার পিলারটি তোমার, এখানে তোমার নয়। এই হচ্ছে সীমা। এখন আমরা যদি এরপরে যাই, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা, যেটা আমি বললাম। এখন চলে আসো, এই যে ঊর্ধ্বসীমা গুলো, এই ঊর্ধ্বসীমা ছোট কোনটি, সব থেকে ছোট ঊর্ধ্বসীমা কোনটি, যেটাকে আমরা বলছি সুপ্রিমাম। আগের যে অংশটি বলে আসলাম, ওই উদাহরণটি যদি ভালোভাবে খেয়াল করো, তাহলে এটি কোনো সমস্যা না। যদি সমস্যা হয় তাহলে ভিডিওটি টেনে আবার ওখানে দেখে নেবে। আমি আরেকটা উদাহরণ দেই, যে এ একটি সেট, এই সেটের সদস্য 1.999999 এরকম, আমি জানি না, এটার থেকে শুরু করে আস্তে আস্তে এটা 9.9999, এটা একটু কেটে দিই আমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটু এটা 2 দিতে চাচ্ছি আসলে, 2.00001, এইটা এই পর্যন্ত। আরেকটা সেট নিই, বি, এই সেটটি 2, 3 এরকম করতে করতে 10 পর্যন্ত। আসলে একই সেট, কাছাকাছি সেট, আমি একটু আগে বুঝিয়েছি যেহেতু এটা বুঝতে সুবিধা হবে। এই দুটা সেট একই। সমস্যা হচ্ছে এই সেটটা 2 এর পরের থেকে শুরু, 10-এর আগে শেষ। আর এই সেটটি 2 থেকে শুরু, 10-এ যেয়ে শেষ। 2 এবং 10 বি এর অন্তর্ভুক্ত, কিন্তু 2 এবং 10 এর অন্তর্ভুক্ত নয়, এটুকুই শুধু পার্থক্য। যেমন কি পিলারের কথা বলছিলাম একটু আগে। তাহলে বি সেটের জন্য এগুলোকে আমি গড়ে এক্স দিয়ে বিবেচনা করছি, এক্স। তাহলে এক্স এর মান লেস দ্যান ইকুয়াল ইউ, ইউ মানে 10, 10-এর সমান অথবা তার থেকে ছোট। আর এই ক্ষেত্রে এক্স এর মান লেস দ্যান ইউ, 10-এর থেকে ছোট, ইউ এর মান 10, যদিও 10 এখানে নাই। আসলে এ সেটটাকে আমরা যেভাবে লিখি সেটা হলো এরকম, 2 এর পর থেকে শুরু, 10-এর আগে শেষ। এই 2 এবং 10 এর সদস্য না, তারপরে আমরা এখানে উভয় ক্ষেত্রে 10 হচ্ছে ঊর্ধ্বসীমা এবং 2 হচ্ছে নিম্ন সীমা। এখন এ সেটের জন্য আমি যদি বিবেচনা করি, 11 একটি ঊর্ধ্বসীমা, 12 ঊর্ধ্বসীমা, সবাই এর বড়।
13 এর ঊর্ধ্বসীমা, 14 ঊর্ধ্বসীমা, 15 ঊর্ধ্বসীমা উভয়ের জন্য, এ সেট বা বি সেট যে সেটের জন্যই হোক না কেন, 10 এবং তার পরের সকল সংখ্যাই কিন্তু হচ্ছে এর ঊর্ধ্বসীমা। এখন এই যে ঊর্ধ্বসীমার কথা বলছি 10, 11, 12, 13, 14, 15, এই ঊর্ধ্বসীমার ভিতর সব থেকে ছোট ঊর্ধ্বসীমা কোনটি? 10। সব থেকে ছোট ঊর্ধ্বসীমাটি হচ্ছে আমার 10। তাহলে সব থেকে ছোট ঊর্ধ্বসীমা যদি আমার 10 হয়, এটি হয় ঊর্ধ্বসীমা 10, তাহলে এটাকে আমরা সব থেকে ছোট না বলে অন্য নামে বলতে পারি লঘিষ্ঠ। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা মূল জিনিস কিন্তু ঊর্ধ্বসীমা, কিন্তু তাদের ভিতর সবাই বড়, তার ভিতর ছোট যে সে, এটাকে বলা হয় সুপ্রিমাম, সব থেকে ছোট ঊর্ধ্বসীমা। এই যে এই ক্ষেত্রেও কিন্তু 9999 যেটা নিচ্ছি এটা কিন্তু ঊর্ধ্বসীমা না, 10 কিন্তু এর ঊর্ধ্বসীমা। সুতরাং সব থেকে ছোট ঊর্ধ্বসীমা হচ্ছে 10, তাই এটাকে সুপ্রিমাম বলে। ঠিক একইভাবে নিম্নসীমার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ঠিক 2 এর পরের থেকে সংখ্যাগুলো শুরু। কত পরে আমরা জানি না, 2.01 হতে পারে, 2.001 হতে পারে, 2.00001 হতে পারে, এরকম হতে পারে, বাট 2 এর কাছে আসবে না, আর এখানে 2 পর্যন্ত আসবে। তাহলে এখানে কিন্তু নিম্নসীমা 2। নিম্নসীমা যদি 2 হয়, তাহলে আমরা বলতে পারি নিম্নসীমা লোয়ার বাউন্ড যেটা বলছিলাম, 2 যদি নিম্নসীমা হয়, তাহলে 1 ও নিম্নসীমা, 0 ও নিম্নসীমা, -1 ও তার থেকে ছোট নিম্নসীমা। তাহলে এরকম করতে করতে আমি যদি পিছাতে থাকি, তাহলে অনেক নিম্নসীমা পাবো। এই নিম্নসীমাগুলোর ভিতর সব থেকে বড় হচ্ছে ম্যাক্সিমাম, গরিষ্ঠ, সব থেকে বড় নিম্নসীমা, মানে ছোট যারা আছে তার ভিতর কে বড়। এই সেটের ছোট সংখ্যাগুলো যারা আছে বা এর থেকে ছোট সংখ্যা যারা আছে তাদের ভিতর সব থেকে বড় কে? 2। তাই 2 কে বলা হচ্ছে ইনফিমাম, গরিষ্ঠ নিম্নসীমা। নিম্নসীমার ভিতর গরিষ্ঠ নিম্নসীমা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এবং গরিষ্ঠ ঊর্ধ্বসীমা, বইতে কিছু উদাহরণ আছে, আমি একটু বেশি উদাহরণ দিলাম। এটা গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম বলা হচ্ছে। তাহলে নিম্নসীমা ছোট সেটের যে সর্বনিম্ন সদস্য, তার থেকে ছোট যারা সবাই হচ্ছে নিম্নসীমা, বাট সব থেকে বড় যে এর ভিতর সে হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা। তাহলে অসংখ্য নিম্নসীমা থাকে, এর ভিতর সব থেকে বড় নিম্নসীমা যেটা, সেটাকে বলা হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে ভিডিওটি আবারও একটু টেনে দেখো, সুবিধা হবে। এখন আমরা যে সেটটি ব্যবহার করছিলাম সেই সেটটিতে আবার একটু ফিরে যাই। এ সেট, এটা শুরু হয়েছিল 2.0000001 এরকম বা এরকম থাকতে পারে, এরপরে হয়তো 3, 4 এরকম, 9.9999 এরকম। আর বি সেটটি ব্যবহার করছিলাম 2, 3, 4 এভাবে লিখতে পারি আমরা 10। এর নিম্নসীমা 2, এরও নিম্নসীমা 2, এর ঊর্ধ্বসীমা কত? 10, এর ঊর্ধ্বসীমা কত? 10। উভয়েরই নিম্নসীমা ঊর্ধ্বসীমা একই, কিন্তু এই 2 কিন্তু বি সেটের সদস্য, এই 2 কিন্তু বি সেটের সদস্য না। পিলারের কথা যেমনটি বলছিলাম, 2 যদি একটা পিলার বিবেচনা করো, তাহলে পিলারটি কিন্তু বি সেটের ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে তার জমির অংশ, আর এর ক্ষেত্রে পিলারটি তার জমির বাইরে অবস্থিত, পিলারটি তার অংশ না। ঠিক একইভাবে 10 এর জন্য একই কথা প্রযোজ্য। তাহলে এই যে পিলারটি বলছি, এটি সেটের ভিতরে কি না বাইরে কি, তাহলে এই যে ছোট সংখ্যাটি বা বড় সংখ্যাটি এর ভিতরে অবস্থিত কিনা, নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা ওই সেটে অবস্থিত কিনা এটি চেক করতে হবে। তাহলে প্রথমে দেখি বড়টি, ম্যাক্সিমাম সংখ্যাটি 10, 10 বি সেটে আছে, তাহলে বি সেটের ম্যাক্সিমাম নাম্বার সর্বোচ্চ সদস্য হচ্ছে 10। কিন্তু এ সেটের সর্বোচ্চ সদস্য কত, ম্যাক্সিমাম কত, এটা আমরা বলতে পারছি না।
কেন বলতে পারছি না? কারণ হচ্ছে 10-এর চেয়ে কম। কত কম? 0.01 কম, 0.001 কম, 0.000001 কম, এর কোনো শেষ নাই। সুতরাং এই ক্ষেত্রে এর ম্যাক্সিমাম নাই, কিন্তু বি সেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10। ঠিক একইভাবে এ সেটের ক্ষেত্রে মিনিমাম সদস্যটি নাই, এর ভিতরে নাই, ওই যে পিলার, সে নাই, সে বাইরে। আর এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম হচ্ছে 2। সুতরাং বি সেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে, এ সেটের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম এর সদস্য না। তাহলে এগুলো গেল। এবার সীমায়িত সেট বা বাউন্ডেড সেট, যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম যে বা ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যদি কোনো সেটের থাকে, তাহলে সেটাকে সীমায়িত সেট বলে। যেমন আমরা যদি বলি একটা সেট, ধরো পি, এই সেটটা হচ্ছে 2 3 4 চলতে থাকবে, তাহলে এই সেটের নিম্নসীমা আছে বাট ঊর্ধ্বসীমা নেই। ঠিক একইভাবে কিউ যদি একটি সেট হয়, এটি -3 -2 -1 0 1 2, এর ঊর্ধ্বসীমা 2 বাট নিম্নসীমা নেই, কারণ মাইনাস কত দূর পর্যন্ত আছে নেগেটিভ দিকে আমরা জানি না, সেই জন্য এর ঊর্ধ্বসীমা আছে, নিম্নসীমা নাই। তাহলে এদেরকে কাউকেই আমি সীমায়িত সেট বা বাউন্ডেড সেট বলছি না, কারণ একটা সীমা আছে আর একটা সীমা নাই। কিন্তু যদি আমার আরেকটি সেট হয় 1 2 3 4, এর ঊর্ধ্বসীমাও আছে, নিম্নসীমাও আছে, সুতরাং এটা বাউন্ডেড। এটা বাউন্ডেড বিলো, পি হচ্ছে বাউন্ডেড বিলো, নিচের দিকে বাউন্ডেড, উপরের দিকে বাউন্ডেড না। কিউ হচ্ছে আপার বাউন্ডেড, উপরের দিকে বাউন্ডেড বাট নিচের দিকে বাউন্ডেড না। সুতরাং বাউন্ডেড বিলো, বাউন্ডেড আপার। আর যে সেটটি সীমায়িত বাউন্ডেড না, সেটা আনবাউন্ডেড সেট। সুতরাং সোজা বুঝে বুঝে মনে রাখবে, তা না হলে কিন্তু পরীক্ষার হলে উল্টাপাল্টা লিখতে থাকবে। একজন বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ। কিছু কিছু জিনিস আমরা সত্য বলে ধরে নেই, যেগুলোকে আসলে প্রমাণ করি না। যেমন একটি বিন্দু যদি বলি, আমরা বলি দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, ভেদ নেই, কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে। আসলে সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্র দিয়ে অবস্থান থাকলে সেটাকে মাপা সম্ভব, কিন্তু এটা একটা ধারণা, এটা একটা একদম স্বতঃসিদ্ধ যে বিন্দুর শুধু অবস্থান আছে। তা বাস্তব সংখ্যা এরকম কিছু নিয়ম কানুন মেনে চলে, সেই নিয়ম কানুন গুলোকে স্বতঃসিদ্ধ বলে। তারও কয়েকটি ক্যাটাগরি আছে। একটা আছে এক্সটেন্ডেড ফিল্ড, সম্প্রসারণ, যেটা একটা ফিল্ড স্বতঃসিদ্ধ বা ক্ষেত্র, যে এরিয়ায় থাকে সেই এরিয়ার কিছু। আর একটা হচ্ছে ক্রম বা অর্ডার, বড় ছোট বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে। আর একটা হচ্ছে সম্পূর্ণতা, সে যে সম্পূর্ণ, তার কোনো ঘাটতি নেই, সেই স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধ গুলো আছে, তাই আমরা এগুলো আস্তে আস্তে একটু দেখি। সম্প্রসারণ স্বতঃসিদ্ধ, আর অন্তত দুটি পৃথক বাস্তব সংখ্যা বিদ্যমান, আর অন্তত দুটি সংখ্যা। আমরা জানি অসংখ্য সংখ্যা বিদ্যমান, কিন্তু আমরা ধরেই নিই যে এটা দুটি। কারণ হচ্ছে অনেকগুলো সংখ্যার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে অনেক সংখ্যা আগে থেকেই এই সেটের অন্তর্ভুক্ত ছিল না। কারণ যখন জিরো আমরা ব্যবহার করিনি বা আবিষ্কার হয়নি, তখন জিরো আর ছিল না, কিন্তু সবসময় দুটি সংখ্যা অন্তত এখানে ছিল। একটা সময় হয়তো অম্লত সংখ্যা একদম সভ্যতার প্রথম দিকে এটা নিয়ে কথা হতো না, সুতরাং সেটি ওর অংশ ছিল না। ফিল্ড স্বতঃসিদ্ধ, এই ফিল্ড স্বতঃসিদ্ধের ক্ষেত্রে তোমরা অনেকগুলো এর আগে পড়েছো, আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তে আছে, তোমাদের ফার্স্ট ইয়ারে পড়েছো, সেকেন্ড ইয়ারে কোথাও কোথাও একটু ছিল। তো এই যে আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অভেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব, বিনিময় বিধি, কিন্তু আমি যখন পড়াই তখন এগুলোকে মনে রাখার জন্য আমি একটু শারীরিক পরিশ্রম করে নিই। আসলে মজা করে বলছি, কায়িক
CAIIC। প্রথম সি তে হচ্ছে ক্লোজার প্রপার্টি, এ তে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আই তে হচ্ছে আইডেন্টিটি, পরের আই তে হচ্ছে ইনভার্স, আর তারপরে হচ্ছে বিনিময় বিধি বা কমিউটেটিভ ল। এটা কিন্তু ধারাবাহিকভাবে জানতে হবে। তাহলে যোগ, এটা যোগের জন্য এই কায়িক, ঠিক একইভাবে গুণের জন্য এই কায়িক আছে, গুণের জন্য কায়িক আছে, একই নিয়ম, শুধু যোগের জায়গায় গুণ অপারেটর হয়ে যাবে। এটাই এটা। তাহলে 5 আর 5 10টা। এরপরে আছে বিতরণ বিধি, এটা হলে হয় ফিল্ড। এটা কিন্তু তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায়ও লাগবে। আমার অ্যাবস্ট্রাক্টের কিছু ভিডিও দেওয়া আছে, যারা থার্ড ইয়ারের নতুন তারা অন্তত এগুলো দেখে নিও। বিতরণ বিধি, বিতরণ বিধি দুই রকম, ডান বিতরণ বিধি এবং বাম বিতরণ বিধি। সুতরাং এই যে এ আমার একটা সংখ্যা, বি এর সাথে এবং সি এর সাথে বিতরণ করে দিলাম, এ কে বি এর ধারে দিলাম, এ কে সি এর ধারে দিলাম, কি বিতরণ? বাম বিতরণ। এবার সি কে বিতরণ করব, একবার বি এর সাথে একবার এ এর সাথে। এটা ডান দিকে আছে সি, তাই ডান বিতরণ, বিতরণ বিধি। এটা হচ্ছে তোমার ফিল্ড। 5 আর 5 10, আর এখানে বিতরণ বিধিতে দুইটা। এরপরে অর্ডার একদম ক্রম। ক্রম হচ্ছে যে সে যে নিয়ম কানুন গুলো মানে তার কিছু ধারাবাহিকতা আছে, ছোট বড় হিসাব আছে, সেগুলো ক্রম। 3টা শর্ত হয়, তৃতীয় যেটা বলছে ডাইকোটমি। এটা হচ্ছে দুইটা সংখ্যা যদি হয় তাহলে প্রথম জন বড় হতে পারে, দ্বিতীয় জন বড় হতে পারে, অথবা দুইজন সমান হতে পারে। অর্থাৎ সংখ্যা দুটি প্রথমটি বড় হতে পারে, দ্বিতীয়টি বড় হতে পারে, বা দুইটা সংখ্যা সমান হতে পারে। তিনটার যে কোনো একটি হবেই, এটা খুবই স্বাভাবিক কথা। আমরা ছোটবেলা থেকে এগুলো এত পড়ি যে এখানে হাস্যকর মনে হয় যে কি এটা আবার পড়ার কি আছে। তো এটা পড়ার কি আছে, এবং বাস্তব সংখ্যা এটা মেনে চলে, অনেকগুলো হয়তো নাও মানতে পারে, সেদের তাদের ক্ষেত্রে আলাদা কথা। ক্রমবাহী বা অনুবর্তী, এখান থেকে লাফ দিয়ে এখানে গেল, এখান থেকে লাফ দিয়ে এখানে গেল। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা যদি সি হয়, তাহলে যদি এর থেকে বি বড় হয় আর বি এর থেকে যদি সি বড় হয়, তাহলে আমরা বলবো এর থেকে সি বড়, বা উল্টাটাও হতে পারে। গ্রেটার দেন দিয়েও দেখাতে পারি, লেস দেন দিয়েও দেখাতে পারি। একমুখী যোগ, অর্থাৎ একটা অসমতা সম্পর্ক যদি থাকে, মনোটোন ল একমুখী এর, তো এ গ্রেটার দেন বি, এখন উভয় পক্ষে তুমি একটা সংখ্যা যোগ করে দিতে পারো, তাতে এই যে সম্পর্ক গ্রেটার দেন, অথবা যদি লেস দেন হতো, লেস দেন যাই হোক না কেন, সেই সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আর এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। তুমি যদি কোনো অসমতায় কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করতে চাও, তাহলে যেটা দিয়ে গুণ করবা সেটা যদি ধনাত্মক হয় তাহলে সম্পর্ক টিকে থাকবে, আর ঋণাত্মক যদি হয় তাহলে সম্পর্ক টিকবে না। যেমন 4 is greater than 2, এটা হচ্ছে a is greater than b, ধরো c এর মান 3, তাহলে 4 into 3 greater than 2 into 3, এটা হতে পারে। বাট c এর মান যদি নেগেটিভ হতো, নেগেটিভ হতো, আমাদের ছিল 4 greater than 2, -3 দিয়ে গুণ করলে -12, আর এটা আছে -6, সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক উল্টে যেত। সুতরাং যা দিয়ে গুণ করবা, গুণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যাকে দিয়ে গুণ করবা সেটি ধনাত্মক হতে হবে, তাহলে সম্পর্ক ঠিক থাকবে, আর তা না হলে সম্পর্কটি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ক্রম। আর শেষ যে এটা ছিল সম্পূর্ণতা। সম্পূর্ণতা এর আগে আমরা যা পড়েছি ওইটাই শুধু হবে, শুধু সুপ্রিমাম এবং ইনফিমাম। সীমাহিত সেট যদি হয় তাহলে তার সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকবে। এটা হচ্ছে কমপ্লিট, তাকে পরিপূর্ণতা দান করে। কাকে পরিপূর্ণতা দান করে? সেট অফ রিয়েল নাম্বারকে। তার বৈশিষ্ট্যগুলোকে পরিপূর্ণ হচ্ছে যে যদি সীমানা থাকে তাহলে তার ঊর্ধ্ব সীমাও থাকবে, নিম্ন সীমাও থাকবে, আর যদি সীমানা না থাকে
তাহলে এটি তো বলার আর কোনো প্রশ্ন নেই, কথার কোনো হিসাব নাই। তাহলে আমরা দেখছি এগুলোর আর তেমন কিছু নাই। ব্যবধি গুলো আছে, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, ওই একই কথা, একটু আগে যেটা বলছিলাম সেগুলোই। খোলা ব্যবধি হলে তখন ওর অংশ না, যেমন এখানে ছবিতে এ এবং বি এই সেটের অংশ না, বা আমরা একটু আগে যেটা বলছিলাম সেট নিয়েছিলাম এ, আমি 2 থেকে 10 এটি, তাহলে এটি যদি 2 হয়, এখানে পরেরটাই দেখি, এটা যদি 2 হয়, এটা যদি 10 হয়, তাহলে এটা বদ্ধ ব্যবধি। তার মানে এর সদস্যগুলোকে আমি যদি x বিবেচনা করি, তাহলে 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 10, এইটা। এই ইকুয়াল চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট হবে, আর ইকুয়াল চিহ্ন যদি না থাকে তাহলে সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আর বি সেটটা যদি হয় 2 এর পর থেকে 10 এর আগ পর্যন্ত, তাহলে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 10 এটি হবে। এবং এই লেস দ্যান চিহ্ন বা গ্রেটার দ্যান চিহ্ন এরকম যদি থাকে, ইকুয়াল যদি না থাকে, তখন এই মুখগুলো এখানে, বৃত্তটা এখানে পূর্ণ করতে হয় না, ফাঁকা রাখতে হয়, আর এখানে ফাঁকা থাকে না। এগুলো তোমাদের জানা জিনিস, সুতরাং এটি নিয়ে আর অর্ধেক খোলা অর্ধেক বদ্ধ একই জাতীয় কথা, ডান দিকে খোলা বাম দিকে খোলা, যে রশ্মি রেখা বিভিন্ন হিসাব আছে। বাকি উপপাদ্য আছে, আমরা বেশি সময় নিব না, এগুলো একটু ভালো করে দেখবে এই প্রথম লেকচারটি, তাহলে পরবর্তীতে কাজ করতে থাকবে। উপপাদ্য একে যেটা আছে, যদি সুপ্রিমাম থাকে তাহলে সেটা ইউনিক হবে, একটাই হবে, একাধিক সুপ্রিমাম থাকতে পারে না। দুইজন বস তিনজন বস এটি কিন্তু কখনোই হবে না। সুপ্রিমাম যদি থাকে তাহলে সেটি অবশ্যই একটিই আছে। ইভেন ইনফিমাম যদি থাকে তাহলেও সেটি একটিই আছে। কি বলছে আমরা একটু উদাহরণ দিয়ে দেখে নিই। তোমরা সবসময়, আমি বলেছি প্রথম দিকেই বলেছি যে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটি মনে থাকবে। যে আমাদের এ একটি সেট, আমরা বলছিলাম যে এটা এরকম ধরো, এটা বি ছিল, আসলে অন্য সেটে দিতে পারি, যা 2 থেকে 10, তাহলে 10 হচ্ছে এর একটা সুপ্রিমাম। এখন বলা হচ্ছে যে এর দুইটা সুপ্রিমাম হতে পারে না, এর ঊর্ধ্বসীমা অনেক হতে পারে। 10 ঊর্ধ্বসীমা, 11 ঊর্ধ্বসীমা, 12 ঊর্ধ্বসীমা, 13 ঊর্ধ্বসীমা, বড় সংখ্যা যা লিখবা সে হচ্ছে ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমার ভিতর সব থেকে ছোট যেটি, সেটি 10। তুমি বলতে পারবা না যে এর দুইটা ঊর্ধ্বসীমা বিদ্যমান। ধরো বি সেটটাকে, আমি আরেকটা সেট লিখি, বি সেটটাকে 2 থেকে 9.99999 এরকম। এখন তুমি বললে এটা 9.999 এর একটি ঊর্ধ্বসীমা, এটি বলা যাবে না। তার কারণ হচ্ছে 10-এর থেকে ছোট। 10-এর থেকে ছোট কি 9.4টা নয়? আর হতে পারে না? আমি যদি 5টা 9 দিই তাহলেও তো 10-এর থেকে ছোট। 6টা 9 দিই, 20টা 9 দিই দশমিকের পরে, সেও কিন্তু 10-এর থেকে ছোট, সেও কিন্তু বি সেটের সদস্য, বি অনের সদস্য না। তো আমি বলছি যে বি সেটের দুইটা সুপ্রিমাম ধরে নিলাম, জোর করে ধরে নিলাম যে দুইটা সুপ্রিমাম, একটা এস একটা সুপ্রিমাম, এস অন আর একটা সুপ্রিমাম। তাহলে সুপ্রিমামের জন্য আমরা জানি এই যে দুইটা এস এবং এস অন, দুইটা যদি সুপ্রিমাম হয়, আমরা বি সেটের জন্য যদি বিবেচনা করি এস সুপ্রিমাম, তাহলে এস অনটা এখানে আসে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এস অন ইজ লেস দ্যান ইকুয়াল এস। বি অন এর ক্ষেত্রে আমরা বলছি এস অন সুপ্রিমাম, এস অন হচ্ছে বড়দের ভিতর সব থেকে ছোট, তাহলে এসটা এর বাম পাশে আছে, তাহলে এক্ষেত্রে বলতে পারি এস ইজ লেস দ্যান ইকুয়াল এস অন। এখন একবার বলছি এস অন ছোট এস বড়, আরেকবার বলছি এস অন এস ছোট এস অন বড়, একই সাথে তো দুইটা জিনিস হতে পারে না, কারণ এস এবং এস অন একই সবসময় একই থাকবে, বি এর ক্ষেত্রেও যা বি অন এর ক্ষেত্রেও তাই। তাহলে এটা হতে পারে না। এটা না হতে পারলে কি হয়, শুধুমাত্র সমান হতে পারে, ছোট বা বড় কোনো কিছু হতে পারে।
এস আর এস ওয়ান যদি সমান হয় তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম যে দুইটা সুপ্রিমাম, এখন তো দুইটা সুপ্রিমাম হলো না, দুইটা সংখ্যা সমান, তাহলে তো দুইটা না, ওটা আসলে একটা সংখ্যা, একটাই সুপ্রিমাম। তাহলে আমরা বলতে পারি সুপ্রিমাম যদি বিদ্যমান থাকে তাহলে সেটা অনন্য হবে, ইউনিক হবে। ঠিক একইভাবে যদি ইনফিমাম বিদ্যমান থাকে তাহলেও সে একক হবে। এই দুইটা একই রকম হবে। এই উপপাদ্য 2 পর্যন্ত এটি হচ্ছে তোমাদের আজকে এই পর্যন্ত পড়াবো। নেক্সট দিন আমরা উপপাদ্য 3 বা অন্যান্য জিনিসগুলো শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেল বকশী স্যার এটা সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই সুবিধা হবে। বিভিন্ন ভিডিও পাবে এবং অলরেডি ওখানে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। সবাই ভালো থাকো এই কামনা করি। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।